ডি বাই আর। আচ্ছা আচ্ছা ম্যাম আরেকটা বলছিলেন যে একটা প্রমাণ দেখাবেন, আপনি বলছিলেন আপনার নোট থেকে। ম্যাম ডেরিভেশন থেকে বলছি। ডেরিভেশন থেকে প্রমাণ দেখাবো তাই না? আচ্ছা ঠিক আছে। 2.10 মেবি। আমার স্ক্রিন দেখা যায় তাই না? আচ্ছা এটারে ইয়ে করে ইয়ে দিয়ে ওপেন করে। এটা দেখানো হয়েছিল? এটা Yes, হয়েছিল ma'am. তাই না? এই পর্যন্ত হয়েছিল তাই না? জি ম্যাম, এটা দেখানো ছিল, এই পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করো। এখানে আমরা কিছু সিগন্যাল টু ইন্টারফারেন্স এর ম্যাথ দেখব। ঠিক আছে? এই যে প্রমাণটা আমি দেখাবো বলছিলাম, এই প্রমাণটা এই ছবির মধ্যে নাই। প্রমাণটা হচ্ছে আমার ওই ইউনিভার্সিটি যে নোট আছে না, হ্যান্ড রিটেন নোট, ওই নোটের জি মধ্যে ম্যাম। সম্ভবত। দাঁড়াও দেখি অন্য আরেকটা ফাইলে আছে কিনা। ওপেন হয় না কেন? আচ্ছা যাই হোক, ওটা আমি ভার্সিটিতে যে হ্যান্ড রিটেন যে নোট আছে, নোট থেকে দেখাবো। আমরা আজকে এই ম্যাথগুলা দেখি। দেখো, আমাদেরকে যখন সিগন্যাল টু ইন্টারফারেন্সের রেশিও একটা সার্টেন লেভেল মাত্রার সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আমরা টলারেট করতে পারবো তাই না? সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো, আমরা দেখছিলাম তাই না? সিগন্যাল তাহলে ইন্টারফারেন্সের মান কম। তো যদি এমন হয় যে আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স একটা ডেজার্ট সিগন্যাল টু ইন্টারফারেন্স দেওয়া আছে কোনো একটা সিস্টেমে, এবং পাতলস এক্সপোনেন্ট দেওয়া আছে। পাতলস এক্সপোনেন্ট মানে হচ্ছে ওই যে এন যেটা, ঠিক আছে? পাতলস এক্সপোনেন্ট মানে যখন তোমার ট্রান্সমিটার থেকে রিসিভিং এন্টিনায় পৌঁছায় তখন কিছু এখানে ডিস্টেন্সের সাথে কিছু যে লস হয় সেটাকে বলা হচ্ছে যে পাতলস। আর পাতলস এক্সপোনেন্ট হচ্ছে e⁻⁻x এই আকারে আমরা দেখছিলাম সেদিন, যে যে পি নটের একটা ইকুয়েশন দেখছিলাম, এই আকারে তোমার হ্রাস পায় তাই না? তো এখানে আমাদেরকে কি বের করতে হবে? রিউজ ফ্যাক্টর বের করতে হবে। রিউজ ফ্যাক্টরের জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, আমরা ধরে নিব যে আমরা n ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা জানি না কতর জন্য এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কত, n ইজ ইকুয়াল টু কতর জন্য সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও এটা পাওয়া যাবে। কাজে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে n ইজ ইকুয়াল টু 7। কেন? আমরা ওই যে ইয়েটাই দেখো, এই যে n ইজ ইকুয়াল টু 7 একটা ভ্যালু আছে, মানে যেহেতু সব মান আমরা ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা n ইজ ইকুয়াল টু 7 ধরলাম। n ইজ ইকুয়াল টু 7 ধরলে কিউ ইজ ইকুয়াল টু থ্রাইজ n অথবা কিউ ইজ ইকুয়াল টু ডি বাই আর, আমরা সূত্র দেখছিলাম গতদিন। তাহলে ডি বাই আর এ ডি বাই আর ইজ ইকুয়াল টু থ্রাইজ n লিখতে পারি, যেহেতু কিউ ইজ ইকুয়াল টু ডি বাই আর অথবা কিউ ইজ ইকুয়াল টু থ্রাইজ n। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বসাই,
ডি বাই আর এর মানটা এটা পেলাম, ঠিক আছে। সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও দিছো? আচ্ছা, তাহলে সেটাই ভালো হয়। এখানে যেমন ছবিগুলো এলোমেলো ভাবে আছে। ইমেলে করছো? ইমেলে দিছো? না হোয়াটসঅ্যাপে দিলে আমার পিসিতে তো ইমেলে, তুমি ইয়েতে দাও, ইমেলে দাও। ছবিগুলো এলোমেলো হয়ে আছে, সিকোয়েন্সিয়ালি নাই। দাও দেখি। লেট হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দিতে লাগো ততক্ষণে। এই যে আচ্ছা, এই সূত্রটা লাগতো আসলে। এখানে একটা সূত্র বের করছিলাম আমরা সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর। এই যে এখানে যদি 6টা ইন্টারফারিং সেল হয় সেক্ষেত্রে একটা সূত্র পাইছিলাম, সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই যে 1/6 এই ডি বাই আর, দ্যাট মিনস কিউ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই সূত্রটা আসছিল হচ্ছে এই ডেরিভেশন থেকে। এই যে এখানে যদি তোমার টোটাল ইন্টারফারেন্স সেল যদি 6টা হয় সেক্ষেত্রে সিগন্যাল টু ইন্টারফারেন্সের আরেকটা সূত্র যেটা পেয়েছিলাম সেটা থেকে আমরা এখান থেকে সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান বের করলাম। এখন খেয়াল করো, এখানে সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান এখানে হচ্ছে 1/n, n মানে হচ্ছে 6, হ্যাঁ, আর এই ডি বাই আর দ্যাট মিনস কিউ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এন মানে কত? এন মানে হচ্ছে তোমার এই পাতলস এক্সপোনেন্ট, ঠিক আছে। তো ডি বাই আর এর মান তো আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বের করলাম কত? সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান 16। তো 16টা আমাদের কত বলছে? 16টা এই 12 হচ্ছে 16 থেকে কম, তাই না? আমরা এখন কি করব? এন ইজ গুলো 12 ধরবো, ঠিক আছে। কারণ এটা কত? 1/n রিউজ ফ্যাক্টর, সিগন্যাল রিউজ ফ্যাক্টর কি বলছিলাম? ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর 1/n। এই যে দেখো এখানে ছিল এই যে 1/n, ঠিক আছে। তাহলে n এর মান কত আসলো এখানে? n এর মান আমাদের কি n এর মান কত হবে? 1/n, দ্যাট মিনস 12, ঠিক আছে। ডি বাই আর যদি আমরা n ইজ ইকুয়াল টু 12 ধরি তাহলে কত হবে? সিগন্যাল রিউজ ফ্যাক্টর হচ্ছে 1/12, ঠিক আছে। তো 15 যদি যখন আমরা দেখবো যে আমাদের এই ডেজার্ট যেটা ডেজার্ট থেকে কম হবে তখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না। যখন আমরা দেখবো ডেজার্ট থেকে বেশি হবে তখন আমরা সেটাকে করব। দিছো? ওই শীটটা দিলে ভালো হতো, ওই প্রমাণটা দেখিয়ে আপনাকে আপনাকে মেইল করছি। মেল করছো। আচ্ছা, ঠিক আছে। আসে নাই তো আমার তো ওইটা অফিসের ইয়ে ফাইলে তো। হ্যাঁ আসছে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রমাণটা দেখে তারপর ওখান থেকে ইয়ে করি, ঠিক আছে। এই যে আচ্ছা, প্রথমে বলি এই যে ফাস্টার ইন্টারফারিং সেল তো দেখাইছিলাম মনে হয়, তোমাদের দেখানো হয়েছিল না?
ফাস্টার ইন্টারফারিং সেল মানে হচ্ছে প্রথম লেভেলের যেই কোচ্যানেল সেলগুলো। কোচ্যানেল সেল কাদেরকে বলা হচ্ছে? একই ফ্রিকোয়েন্সি, সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি যে সেলগুলো ইউজ করে সেগুলোকে বলা হয় কোচ্যানেল সেল। তো প্রথম যখন তুমি এইখান থেকে তম ডিস্টেন্সে যে তম অ্যাঙ্গেলে মুভ করবা, তখন যে সেলটাতে যাবে এভাবে প্রতিটা ষড়ভুজের প্রতিটা বাহু বরাবর যখন আমরা যে সেলে যে পৌঁছাবো সেটা হচ্ছে ফাস্টার সেল। এরপরে এই সেল থেকে পরে আবার একটা জায়গায় যাব, D5 থেকে আবার একটা জায়গায় যাব, এভাবে। তাহলে পরের যে বাউন্ডারিতে যে সেলগুলো যে পৌঁছাবে সেটা হচ্ছে সেকেন্ড টায়ার কোচ্যানেল সেল। বুঝা গেছে? তো ফার্স্ট টায়ার কোচ্যানেল সেল, সেকেন্ড টায়ার কোচ্যানেল সেল আমরা বুঝলাম। এখন আসো, আমি বলছিলাম যে ফার্স্ট টায়ার সিগন্যাল ইন্টারফারেন্সের ক্ষেত্রে ফার্স্ট টায়ার কোচ্যানেল সেলগুলো তো কাছে, তাই না? সেকেন্ড টায়ার সেলগুলো তো দূরে। তো ফার্স্ট টায়ার কোচ্যানেল সেলের কাছ থেকে ইন্টারফারেন্স বেশি হবে। দুই ধরনের ইন্টারফারেন্স আছে আমরা বলছিলাম, একটা হচ্ছে কোচ্যানেল ইন্টারফারেন্স, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স কি? এর পাশে যে কোনো একটা সেলের পাশে যেই সেলটা, সেই সেলটার পাশের সেলে যে গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি কাছাকাছি সমানই দেখা যাচ্ছে, একটাতে 5 থেকে 10 মেগাহার্জ, একটাতে 11 থেকে 15 মেগাহার্জ। তো কাছাকাছি না? 10 আর 11 কি কাছাকাছি না? তো তখন দেখা যাচ্ছে ওখান থেকে একটা ইন্টারফারেন্স হচ্ছে। সেটার জন্য অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। আর কো-চ্যানেল হচ্ছে যখন এই সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি আলাদা একটা সেলে ইউজ করা হচ্ছে, সেটার জন্য যেটা হচ্ছে সেটা কো-চ্যানেল ইন্টারফারেন্স। তো এটা হচ্ছে ফার্স্ট টায়ার কো-চ্যানেল ইন্টারফারেন্স, আর পরেরটা হচ্ছে সেকেন্ড টায়ার, এভাবে থার্ড টায়ার। তো আমাদেরকে কো-চ্যানেল ইন্টারফারেন্স গুলোকে কি করতে হবে? যত কম হয় সবকিছু মিনিমাইজ। ইন্টারফারেন্স বেশি হলে ভালো না কম হলে ভালো, সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এখন আমাকে যদি বলা হয় কোনো একটা সিস্টেমের জন্য ডেজার্ট একটা সিগন্যাল টু ইন্টারফারেন্স, মানে যতটুকু, এই যে ধরো আমি যখন কথা বলতেছি আমার পাশ থেকে হয়তো ওই যে রাস্তায় একটা সিগন্যাল নয়েজ আসতেছে, তো সেটা দেখা যাচ্ছে তোমরা হয়তো সেটার লেভেল এত কম যার জন্য তোমাদের সেটা ইন্টারফায়ার হলেও তোমাদের আমার কথা শুনতে সমস্যা হচ্ছে না। তো আমাদেরকে একটা সার্টেন লেভেলের সিগন্যাল টু ইন্টারফারেন্স আমরা ডিজায়ার করি। সেই ডিজায়ার করার জন্য আমাদের একটা সূত্র, যেটা সূত্রটা এইখান থেকে আচ্ছা এখান থেকে আসে। এবার এইটা আমরা দেখছিলাম যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও সূত্র হচ্ছে r⁻⁻n ডিভাইডেড বাই i ইজ ইকুয়াল টু 1 to i0। 1 to i0 মানে হচ্ছে যতগুলা ইন্টারফারিং সেল থাকবে। এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, এই মাঝের যে সেন্টারের যে সেলটা, এই সেলটার ইন্টারফারিং সেল কয়টা? ইন্টারফারিং সেল হচ্ছে এই যে 6টা, তাই না? তো আমরা এটার মান ধরে নিব 6। কাজে এখানে আমাদের কি করতে হবে? যতগুলো ইন্টারফারিং সেল আছে তাদের মাঝে যে ডিসটেন্স, মানে সেন্টার সেল থেকে ওই সেলের ডিসটেন্স। সেন্টার সেল কোনটা? সেন্টার সেল হচ্ছে এই যে এইটা। এই সেন্টার সেল থেকে ওই সেলের যে ডিসটেন্স, এই যে ডিসটেন্স গুলো দেখো, এই যে আমি দাগ দিয়ে রাখছি, এই ডিসটেন্স, এগুলা ডিসটেন্সের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আসো, ডিসটেন্স কি সবগুলোর জন্য সমান? সবগুলোর জন্য কিন্তু আসলে সমান না, কিন্তু আমরা ইউজুয়ালি এখন ধরে নিব সমান। যেমন যদি ধরে নাও এই যে এই সেন্টার যে সেলটা, সেন্টার সেলের এই জায়গাটায় দেখো কর্নারে একটা মোবাইল স্টেশন থেকে কর্নারে চলে আসছে, মানে কেউ কথা বলতে বলতে কর্নারে এই সেলের এখানে চলে আসছে। এখন এই মোবাইল যে ফোন যে ইউজ করছে তার সাথে প্রতিটা এই যে চারিপাশে যে কো-চ্যানেল যে সেলগুলা, সবার কি ডিসটেন্স কি এখন কি সমান আছে? না ম্যাম। সমান নাই। কারোটার সাথে একটু বেশি হয়ে গেছে, কারোটার সাথে একটু কম হয়ে গেছে। কার সাথে কম হয়ে গেছে বলতো ডিসটেন্স? কোন সেলের সাথে? সেল নাম্বার তো দেওয়া আছে ছবিতে, বলতো। ম্যাম D1। D1 এর সাথে ডিসটেন্স কম হয়ে গেছে। এখন D1 এর সাথে যখন ডিসটেন্স কম হয়ে যাবে, ইন্টারফারেন্স কার জন্য বেশি এফেক্ট করবে? এই সেলের জন্য। কোন সেলের ইন্টারফারেন্স বেশি? ম্যাম D1 এর বেশি D1 এর এফেক্ট করবে। তা এখন এই ধরে নাও আমরা, এটা হচ্ছে তোমার নরমাল কন্ডিশন, কিন্তু আমরা ধরেছি স্ট্যান্ডার্ড কন্ডিশনে এটা সেন্টারেই ওই মোবাইল ফোন আছে, ঠিক আছে? সেই কন্ডিশনের জন্য আমরা সূত্রটা এখন ডেরিভেশন করতেছি। সেক্ষেত্রে সবগুলো ডিস্টেন্সকে আমরা ডিআই ধরলাম, ঠিক আছে? এখন টোটাল ডিআই কতজন হবে? যতগুলো সেল হবে, ইন্টারফারিং সেল কতগুলো ধরে নিলাম i0টা ইন্টারফারিং সেল, ঠিক আছে? i0 ইন্টারফারিং সেল, ঠিক আছে? তাহলে এখানে আমরা i0 লিখলাম। এখন আমরা যেহেতু ছবি দেখে দেখতেই পাচ্ছি i0 মানে কত? 6। তাহলে আমরা তখন ওইখানে ওই যে ম্যাথটা করলাম ওখানে আমরা 6 বসাইছি, এই যে, ঠিক আছে? এই যে এস ইজ ইকুয়াল টু আই, এই যে এখান থেকে আসছে, বুঝতে পারছো? সরি, এস বাই আই ইজ ইকুয়াল টু 1/6। মানে আমরা এখন জানি যে না, যেহেতু হেক্সাগোনাল সেল, এবং হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে আমার কো-চ্যানেল ইন্টারফারিং সেল হবে 6টা,
সেক্ষেত্রে আমরা ওটারে 6 বসাতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে এখানে কি করলাম, এখানে উপরে নিচে সবাইকে ডি দিয়ে ভাগ করলাম। উপরে ছিল আর টু দি পাওয়ার, আর মানে কি সেলের রেডিয়াস, আগের দিন বলছিলাম আর মানে সেলের, এন মানে হচ্ছে কি পাতলাস এক্সপোনেন্ট, পাতলাস এক্সপোনেন্ট এন এর উপর ডিপেন্ডস করবে। এই প্যাটার্নে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আকারে তোমার সিগন্যাল বিটিএস থেকে যখন মোবাইল দূরে যাবে, এই এই প্যাশনে সে হচ্ছে সিগন্যাল থেকে সিগন্যাল হ্রাস পাবে, সিগন্যালের স্ট্রেংথ। ঠিক আছে? তো এখানে কি হল করলাম, আমরা ডি দিয়ে ভাগ করলাম, ডি দিয়ে ভাগ করলে নিচে কি হলো, ডি ডি কাটা গেল। ঠিক আছে? আই নট থেকে গেল, এখানে আই নট থেকে গেল যেহেতু আই নট আগে ছিল। আর এখানে এই আর বাই ডি কে যদি আমি ডি বাই আর করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, পারি না? আর বাই ডি ছিল, সেটাকে আমি উল্টায় ডি বাই আর করলাম, তাহলে মাইনাস এন কে এন লিখতে পারি, পারি না? জি ম্যাম। তাহলে সূত্র দাঁড়ালো এরকম। এখন ডি বাই আর ইজগুল টু আবার কি আমরা জানি, কিউ ইজগুল টু ডি বাই আর ইজগুল টু রুট ওভার থাইজেন। তাহলে রুট ওভার থাইজেন, তার মানে ক্লাস্টার সাইজের সাথে এটা সম্পর্কিত। সিগন্যাল স্ট্রেংথ ডিপেন্ডস করবে ক্লাস্টার সাইজ। তার মানে দেখো খেয়াল করে, এই আমি যদি এখানে ছবি আঁকাই, ধরো এটা একটা ক্লাস্টার, ঠিক আছে? এটা একটা ক্লাস্টার। তাহলে এই ক্লাস্টারের সাইজ কত? n ইজ ইকুয়াল টু কত বলো? 3। n ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ক্লাস্টার, এটার ক্লাস্টারের সাইজ কত? আমি বর্ডার ধরো দিলাম না, ধরো দিলামই। কত এটার ক্লাস্টারের সাইজ বলো? 7। 7। 7। ঠিক আছে। এখন এই একই ক্লাস্টারে তো সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ হবে না, হবে? না ম্যাম। কোথায় যে হবে? এই ক্লাস্টার থেকে বের হয়ে দূরে অন্য কোনো ক্লাস্টারে যে হবে। একই ক্লাস্টারে তো যেই গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়েছে যে কোনো একটা সেলে, সেই সেম সেই সেই ক্লাস্টারের মধ্যে অন্য কোনো সেলে তো সেই ফ্রিকোয়েন্সি ইউজ হবে না কখনো, এটা তো আমাদের নিয়ম, তাই না? জি ম্যাম। তার মানে দেখো খেয়াল করে, এখানে যদি ক্লাস্টারের সাইজ হচ্ছে n আর এখানে ক্লাস্টারের সাইজ 7, এখন এইটাতে আমরা এই ক্লাস্টারের মধ্যে কোনো জায়গায় আমরা সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করলাম না। ধরো এই সেলটাতে 10 মেগাহার্টজ থেকে 15 মেগাহার্টজ একটা ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে, ঠিক আছে? এটা এই ক্লাস্টারের মধ্যে আর ইউজ হবে না। কোথায় ইউজ হবে? পাশের একটা ক্লাস্টারে। ধরো সে পাশের ক্লাস্টারটা আমি আঁকাই। ধরো এই একটা সেল, এই একটা সেল না, ক্লাস্টার। ঠিক আছে? সাপোজ এর থেকে এখানে যে এই সেলটা ইউজ হচ্ছে সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি, কারণ আমাদের কি আমরা জানি ফ্রিকোয়েন্সি ইউজ হয় একই ফ্রিকোয়েন্সি বিভিন্ন সার্টেন ডিস্টেন্স পর পর, ওই যে আই স্কোয়ার প্লাস আই জে প্লাস জে স্কোয়ার, এই সূত্র অনুযায়ী ঘুরে ফিরে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলে, বিভিন্ন ক্লাস্টারে বিভিন্ন সেলে ইউজ হয়। তো এই যে ডিস্টেন্সটা, এইটা বেশি নাকি ধরো এইখানে যদি একটা সেল ছিল, এর এই সেলের ক্লাস্টার এখানে আবার এই সেম ক্লাস্টারই তো হবে, তাই না? একই রকম ক্লাস্টার প্যাটার্ন যেখানে, সেখানে তো একই রকম ক্লাস্টার প্যাটার্নই হবে। বলো দেখি। ম্যাম ক্লাস্টার বড় হলে তো ডিসটেন্সও বেশি হবে। ডিস্টেন্স বেশি হবে না? হ্যাঁ, এটাই বোঝানো যাচ্ছে, এটাই আমি ছবি দিয়ে এখন বুঝাচ্ছি। তাহলে এইখান থেকে এই পাশের ডিস্টেন্স বেশি নাকি এখান থেকে এটার ডিস্টেন্স বেশি? ম্যাম নিচেরটা এটা যেটা বেশি, ক্লাস্টার 7। নিচেরটা বেশি। জি ম্যাম। হ্যাঁ, এখন এই যে দেখো রাস্তায় দিয়ে ওই যে আমাকে ভোট চাইছে আর গান বাজতেছে, ঠিক আছে? যত আমার রাস্তার কাছাকাছি বাসা তত আমার কি এই শব্দটা আমি বেশি শুনতেছি। এখন আমার যদি রাস্তা থেকে অনেক দূরে বাসা হতো, তাহলে আমি শব্দটা কম শুনতাম, তাই না? তার মানে ইন্টারফারেন্স কি সেলের ক্লাস্টারের সাইজের সাথে কি ইন্টারফারেন্স ডিপেন্ডস করতেছে, তাই না? বোঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার ওখানে চলে আসো। এই যে
এন মানে হচ্ছে আমরা এই ডি বাই আর কে তাহলে আমরা লিখতে পারি রুট ওভার থ্রাইজেন। তাহলে সূত্রটা কি হলো 1/i0 রুট ওভার থ্রাইজেন টু দি পাওয়ার n, ঠিক আছে, অথবা রুট ওভার 1/i0 ডি বাই আর টু দি পাওয়ার n, ঠিক আছে, যেটাই বলো না কেন। হ্যাঁ, ধরে নেওয়া হয়েছে কি সবগুলো হচ্ছে সেম ডিস্টেন্সে আছে। আচ্ছা, এখন যদি হেক্সাগোনাল ক্লাস্টার সাইজ যদি হেক্সাগোনাল হয়, ঠিক আছে, তাহলে এই হেক্সাগোনাল ক্লাস্টারে 6টা সেল থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্টারফেয়ারিং চারিপাশের সেল ইন্টারফেয়ারিং সেল হবে 6। সেক্ষেত্রে আমরা i0 এর মান 6 বসাতে পারি। এই যে 6 বসাইছি। এবার আসো সেই ম্যাথে, যেই ম্যাথটা আমরা করতে গেছিলাম। এই যে এই ম্যাথটা, এটা ওখানে 1 থেকে শুরু হয়নি, ওই যে ওই শিটে মিস আছে, ঠিক আছে। 1 নম্বর থেকে শুরু করি। বলা হয়েছে আমাদেরকে ডেজার্ট সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও 18 যদি হয় তাহলে আমাদের এটা গুড, মানে কোয়ালিটি ভালো, ওই সিস্টেমের মধ্যে ইন্টারফারেন্সের জন্য কোনো নয়েজ অথবা অন্য কোনো প্রবলেম হবে না কথা বলার সময়। তো আমাদের ডেজার্ট রাখতে হবে কত, 18, ঠিক আছে, 18 অথবা তার সাফিসিয়েন্ট, হ্যাঁ, গুড কোয়ালিটি ভয়েসের জন্য। এখন প্রথম ম্যাথটাতে আসো। প্রথম ম্যাথে বলা হয়েছে ডেজার্ট হচ্ছে 18 না 15, ঠিক আছে। পাতলা এক্সপোনেন্ট কত বলা হয়েছে, 4 কেন বলা হয়েছে, ডেন্স আরবান এরিয়া, আরবান মানে যে শহরের দিকে এবং যেখানে অনেক জনবসতিপূর্ণ এরিয়া, সেখানে আমাদের এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বলা হয়েছে 15 ডেসিবেল রাখার জন্য। সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কত, ফ্যাক্টর মানে কি 1/n, মানে ক্লাস্টার সাইজ বের করতে হবে। ক্লাস্টার সাইজ বের করলে 1/n, যেটা ওই যে আমি এই যে দেখাইছিলাম এখানে, না এই যে এখানে, এই যে s is equal to, এই যে c is equal to 1/n এখানে লেখা ছিল, দেখো এই যে 1/n, ঠিক আছে। এটা হচ্ছে রিউজ ফ্যাক্টর, এই যে 1/n, এটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে ডি বাই আর বের করতে হবে, ঠিক আছে। ডি বাই আর ইজ ইকুয়াল টু কি, ডি বাই আর ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রাইজেন, ঠিক আছে। এখন এন এর মান আমরা একটা জিনিস ধরলাম যে এন ইজ ইকুয়াল টু আমাদের 4, ঠিক আছে। আমরা জানি না এন ইজ ইকুয়াল টু কত হবে, এন এর মান তো আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা উল্টা ভাবে করব যে এই জিনিসটাকে স্যাটিসফাই করে কিনা, এস বাই আই কে স্যাটিসফাই করে কিনা, এন ইজ ইকুয়াল টু যদি 4 ধরি, ঠিক আছে। ম্যাম এন এটা ইজ কি 15 থেকে বেশি হলে বেটার নাকি মানে 15 থেকে কম হলে এটা পরে দিয়ে এটার উপর ডিপেন্ড করে এর মানটা চেঞ্জ করি? সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আমি আমার যেটা ডিজায়ার, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর মান বেশি হলে ভালো না কম হলে ভালো, সেটা বলো আগে। ইন্টারফারেন্স বেশি হলে ভালো। না না, ইন্টারফারেন্সের কথা বলিনি, আমি বলছি সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো না কম হলে ভালো, আমি শুধু বেশি হলে ভালো। বেশি হলে ভালো। এখন তোমাকে তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যেতে টাকা লাগবে হচ্ছে 90 টাকা, হ্যাঁ। তা তোমার বাবা তোমাকে 80 টাকা দিলে ভালো, নাকি তোমার মাঝপথে দেখা যাচ্ছে হঠাৎ করে একটু ভাড়া বেড়ে গেল, নাকি 100 টাকা দিলে ভালো, কোনটা হলে ভালো? 100 টাকা ম্যাম 100 টাকা দিলে তো ভালো হয় ম্যাম। 100 টাকা দিলে ভালো হয় না, এটা তো স্বাভাবিক, মানে বোঝার উপায়। তাহলে তোমাকে আমি বলতেছি সিগন্যাল টু ইন্টারফারেন্স 15 হলে ভালো, তাহলে 15-র নিচে হলেই খারাপ, 15 একটু বেশি হলে তো ভালো না। তোমাকে যদি 10 টাকা বেশি দেয় হাত খরচ, তাহলে কি তোমার জন্য খারাপ? ভালো ম্যাম, 10 টাকা বেশি ভালো না, 10 টাকা জি বেশি ম্যাম। দিলে তো ভালো, ঠিক আছে। তা আমাদেরকে দেখতে হবে যে আমাদের যেন সার্টেন লেভেলের নিচে না পড়ে, তার একটু উপরে হলে তো সমস্যা নেই, বুঝা জি গেছে? ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন জি আমরা এটা কি করব, উল্টা নিয়মে আগাবো, কারণ আমরা জানি না যে আমাদের কত ক্লাস্টার সাইজ কতর জন্য আমরা এই ডিজায়ার্ড সিগন্যাল টু ইন্টারফারেন্স পাবো। আমরা কি জানি না, আমাদেরকে বের করতে বলছে, বুঝতে পারছো? তার মানে আমরা কি করলাম, প্রথমে ধরলাম যে ক্লাস্টার সাইজ 4 থেকে শুরু করছি, ওই যে দেখো ওই যে একটা টেবিল আছে, ঠিক আছে। আর আবার করলাম না ওপেন, বারবার এখান থেকে ওপেন করতে গেলে ঝামেলা হচ্ছে, কোথায় যেন সে টেবিল, এই যে এখানে দেখাইছিলাম, এই যে, ঠিক আছে। এখানে 3 ধরছে না ক্লাস্টার সাইজ, আমরা প্রথমে ধরলাম 4, ঠিক আছে। আচ্ছা, 4 ধরে করলে কি হবে, 4 ইজ ইকুয়াল টু, এই সূত্র বসায় দাও, রুট ওভার থ্রাইজেন, কত হবে 12, ঠিক আছে। রুট ওভার 12 করলে কত হবে, 3.46, তাই না? 12 রুট করো, 12 রুট করে 3.46 হবে, ঠিক আছে। এবার আমরা কি জানি, এবার আমরা জানি এই যে সেই সূত্রটা যেটা কেবল বের করলাম, এই যে s বাই i ইজ ইকুয়াল টু, এই যে, ঠিক আছে। যেহেতু এখানে i নট ইজ ইকুয়াল টু 6, কাজে আমি 6 বসালাম, এই যে লাস্টের এই সূত্রটা, s বাই i ইজ ইকুয়াল 1/6 রুট ওভার থ্রাইজেন টু দি পাওয়ার n, n কি পাতলাস এক্সপোনেন্ট। তাহলে এই সূত্রটা, এখন এই সূত্রে আমি কি করব, এই
এন এর মানটা বসালাম। এন এর মান কত আসলো? এই যে রুট করে যেটা আসলো, ঠিক আছে। এন রুট ওভার থ্রাইস এন, এন এর মান বসায় দাও। বসাইছো? এন এর মান কত? 4 4 ধরছি, 4 বসালাম। এই ক্যালকুলেশন করলাম, এটাকে আবার কি করতে হবে? 10 লগ নিতে হবে। কত আসলো? এন এর মান যদি 4 ধরি তাহলে আমাদের কত আসলো? 13.0 13.0, which is less than the desert signal to interface ratio. তার মানে কি আমাদের ক্লাস্টার সাইজ 4 এ হবে না, বুঝে নিলাম, বাড়াইতে হবে। বাড়াতে হবে। বাড়ালাম, কত বাড়াবো? ওই যে টেবিলটাতে দেখো 3 এর পর 3 দেওয়া আছে, 7 দেওয়া আছে। আচ্ছা আমরা 7 ধরলাম, ঠিক আছে। 7 ধরার পর করলাম, কি হলো? এই কিউ ইজ ইকুয়াল টু কত আসলো? এটা, ঠিক আছে। এস বাই আই ইজ 1/x রুট ওভার, এই যে এই সূত্র, রুট ওভার থ্রাইজেন। এন এর মান বসালাম, এন এর মান কত? 7। ক্যালকুলেশন করো, 10 লগ নাও, কত আসলো? 18। 18.66 আমার কত আসবে? 15 15 থেকে থেকে 15 থেকে বেশি। বেশি না? 15 থেকে বেশি। তার মানে আমাদের ইয়েটা তো স্যাটিসফাই করছে, বরঞ্চ আরো ভালোভাবে স্যাটিসফাই করছে, তাই না? জি ম্যাম। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কত হবে? এটা কিন্তু ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও কিন্তু আলাদা। ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও কিন্তু ওই যে কিউ ইজ ইকুয়াল টু থ্রাইজেন কিউ, আর এটা দুইটাকে অনেকে কিন্তু এই পরীক্ষার সময় এটা কিন্তু এলোমেলো করে ফেলে। ফ্রিকোয়েন্সি রিউজ রেশিও এটা, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর 1/n, বুঝছো? তাহলে এটা কত হবে? 1/n, যেহেতু আমাদের ক্লাস্টার সাইজ n। বোঝা গেছে? পরেরটা দেখো, পরেরটাও বলা হয়েছে সাবারমান, মানে শহরে নয় গ্রামে নয়, যে উপজেলা, ঠিক আছে, এই ধরনের শহর গ্রামের মাঝামাঝি, সেখানে পাতলাস এক্সপোনেন্ট 3 ধরা হয়েছে, ঠিক আছে। এখানে রেজাল্ট কত? এটাও 15 ধরা হয়েছে। এখন ফার্স্টে আমরা ট্রাই করছি n ইজ ইকুয়াল টু 7 দিয়ে। n ইজ ইকুয়াল টু 7 দিয়ে করলে সিগন্যাল টু ইন্টারফারেন্সের রেশিও অবশ্যই মনে রাখতে হবে, এটাকে আমরা যেটা আসবে সেটাকে 10 লগ নিতে হবে, ডেসিবেলে নিতে হবে। ডেসিবেলে নিলাম, যেহেতু আমাদের এখানে ডেসিবেলে দেওয়া আছে ম্যাথে। কত আসলো? 12। 12 কি এই স্যাটিসফাই করে না? তাহলে আমরা কত ধরলাম? 12 ধরলাম এবার, ঠিক আছে। 7 থেকে 12 ধরলাম। 12 ধরার পর কত আসলো? সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান 15। 15 আর এখানে 15, তার মানে কি স্যাটিসফাই করছে? জি ম্যাম। স্যাটিসফাই করছে। তাহলে ফ্রিকোয়েন্সি রিডিউস ফ্যাক্টর কত হবে? 1/n। n কত ধরছি? n হচ্ছে 12 ধরছি, তাহলে 1/12, ঠিক আছে। পরের আরেকটা ম্যাথ, এটাও দেখবা, এটা হচ্ছে রুরালের জন্য করা, এটা হচ্ছে ইয়ে দিয়ে করা, গ্রাফিক্যাল ডিজাইন দিয়ে করা হচ্ছে। এবার আসলে এই জিনিসটা আমরা দেখি। এখানে ওই যে যেটা বললাম, যদি আমাদের সবগুলো ডিস্টেন্স যদি সমান না হয়, সাপোজ এই মোবাইলটা কথা বলতে বলতে কিনারে এখানে চলে গেছে, তাহলে এই সেলের এই কিনার পর্যন্ত দূরত্ব কি সেন্টার থেকে আর, কারণ প্রতিটা সেলের রেডিয়াস আর, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স ছিল ডি, এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স ছিল ডি। ডি এর থেকে আর বাদ গেলে এর ডিস্টেন্স কত হবে? ডি মাইনাস আর হবে। ডি মাইনাস আর হবে। তাহলে কোনো সেলের জন্য আবার কি হচ্ছে? ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে না? এই একটা আর সাথে আর একটা আর অ্যাড হচ্ছে, মানে টোটাল ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ অ্যাড হচ্ছে এই সেলের ক্ষেত্রে, তাই না? এই পাশের সেলগুলোর ক্ষেত্রে দেখছো অলমোস্ট ডাবল। তার মানে কি হচ্ছে? একটা সেন্টার থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স তো ডি, তার সাথে আরেকটা আর যোগ হচ্ছে, তাই না? তাহলে কারো কারো ক্ষেত্রে ডি প্লাস আর, কারো কারো ক্ষেত্রে ডি মাইনাস আর, আবার কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র ডি। বোঝা গেছে এই ছবিটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এইখানে সেটাই বোঝানো হয়েছে ছবিতে, যে কোনো সিস্টেমে এটা ডিপেন্ডস করবে যে আমার মোবাইল, আমি তো এই প্রথম ম্যাথটাতে ধরে নিছি হচ্ছে সবগুলা ডিস্টেন্স ডি ডিস্টেন্সে আসছে, ঠিক আছে। আর যদি ছবিতে এইরকম ফ্যাশনে দেওয়া থাকে তাহলে এক একটার জন্য এক এক রকম ইন্টারফারেন্স হবে, এফেক্ট করবে সিস্টেমে, সেটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স সম্পর্কে আরো এখানে একটু ডিটেলস বলা হয়েছে অ্যাডজাসেন্ট চ্যানেল কেন আসে? পাশাপাশি যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেগুলোর জন্য, ঠিক আছে। তো এই জন্য কি ইউজ করা যেতে পারে? আমাদের ফিল্টার ইউজ করা যেতে পারে। ফিল্টার কি করবে? ফিল্টারের কাছে সার্টেন একটা ফ্রিকোয়েন্সিকে সে কাট করবে, বাকি সব ফ্রিকোয়েন্সিকে সে ইয়ে করবে,
পাস করতে দিবে, তার মানে আমার ওই সেলের জন্য যে ফ্রিকোয়েন্সি সেগুলোকে শুধু অ্যালাউ করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো সাধারণত ডিপেন্ডস করে কিসের উপরে, হ্যান্ডসেট। হ্যান্ডসেট দেখছো, একই রকম হ্যান্ডসেট, হ্যান্ডসেটের কাজ কি, সেই কল করা, এসএমএস দেওয়া, কিন্তু হ্যান্ডসেটের প্রাইসের উপর, সেটের উপরে যে ফিল্টারের কিছু কিছু পার্ট যখন আমরা ডিসকার্ড করি, সে ফোন সেটের মধ্যে অনেকগুলো স্টেপ যদি বাদ দিই, সেগুলো বাদ দিলেও দেখা যাচ্ছে হ্যাঁ ডিভাইসটা আমরা সেটা কাজ হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে যে অনেক ফিল্টার বাদ দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তোমার অন্য নয়েজ অথবা অন্য সিগন্যালগুলো ইন্টারফেয়ার করতেছে। তাহলে হ্যান্ডসেটের প্রাইস যদি লো হয়, ফিল্টারও কম হবে, তাহলে বেশি কি হবে, এই অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফেস বেশি হবে, হাই হবে। বোঝা গেছে? তার মানে আমরা যে বেশি টাকা দিয়ে যখন মোবাইল ফোন কিনি, বেশি যে, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই সেই সাপোর্টটা আমরা পাই, তাই না? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এবার আসো ড্রাগিং, সেল ড্রাগিংটা দেখাইছিলাম। সেল ড্রাগিংটা কি ছিল, যখন আমরা পেডেস্ট্রেন পথচারী মানে খুব স্লো মোশনে বিটিএস থেকে হেঁটে দূরে যাচ্ছে, তখন যেই সিগন্যালের উইকটা হয় বিটিএস এর সাথে, এটা ছিল হচ্ছে সেল ড্রাগিং, মনে আছে? ইয়েস ম্যাম। সেল ড্রাগিং, এখানে সেল ড্রাগিংটাই কাইন্ড অফ, কিন্তু এখানে আছে যেমন মুভ করতেছে বিটিএস থেকে ফার অ্যাওয়ে সাবস্ক্রাইবার, তখন কি হচ্ছে, তখন এক এক ধরনের ইন্টারফারেন্স হচ্ছে, এটাও অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স তাহলে কিভাবে রিডিউস করা যায়? রিডিউস করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে ফিল্টারিং করতে হবে আর কেয়ারফুল চ্যানেল অ্যাসাইনমেন্ট করতে হবে। তার মানে এমনভাবে করতে হবে পাশাপাশি সেলগুলোতে যদি একই মানে যেখানে পাশাপাশি চ্যানেল সেগুলো ইউজ না করে একটু গ্যাপ দিয়ে যদি আমরা একটা মাঝে একটা যদি গ্যাপ দিই, ধরো 5 থেকে 10, এই পাশের সেলে 11 থেকে না শুরু করে দিলাম হচ্ছে 15 থেকে 20, ঠিক আছে, তাহলে ইন্টারফারেন্সটা ইয়ে করা যায়। তাহলে কেয়ারফুল সেল অ্যাসাইনমেন্ট করতে হবে। আরেকটা কি করতে হবে, যে ফিল্টারিং, মানে ফিল্টারিং করলে কি ওই সিগন্যাল ছাড়া, ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছাড়া বাকি সিগন্যালগুলোকে সে কাট অফ করে দিবে, ঠিক আছে। আর সেপারেশন করতে হবে। সেপারেশন কেন? গ্যাপ সেপারেশন মানে হচ্ছে তোমার 5 থেকে 10 হার্জের একটা ফ্রিকোয়েন্সি একটা সেলে ইউজ করলাম, 5 থেকে 10 মেগাহার্জ। আচ্ছা, 10 আর 15-র মাঝে একটা গ্যাপ আছে না, তো পাশের সেলে কি করব, 15 থেকে 20 দিলাম। বুঝা গেছে? এই যে একটা সেপারেশন বিটুইন ইচ চ্যানেল, সেপারেশন করতে হবে, ঠিক আছে। আর ফিল্টার ইউজ করতে হবে, ঠিক আছে। সিগন্যালগুলোকে যে ফিল্টার করে যখন আমরা রিসিভ করব, তখন বেটার ফিল্টার ইউজ করতে হবে যেন অন্য সিগন্যাল ইন্টারফেয়ার করতে না পারে, ঠিক আছে। এই এখানে ছিল এটা। আচ্ছা, সেল ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট। ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট করা হয় কেন? কারণ হঠাৎ করে একটা জায়গায় জনবসতিপূর্ণ এরিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। এক সময় দেখো ড্যাফোডিল যে ওই আশুলিয়াতে এক সময় কি এত মানুষ যেত? এই কেউ নাই, আমি একা কথা বলতেছি, সবাই না কি ম্যাম, চলে যাইতো না গেছে? ম্যাম। যেত না। তো এই যে এখন যে 2022 সাল থেকে যে পরিমাণে ক্লাস স্টুডেন্ট ওখানে যাচ্ছে, আগে তো এগুলো ছিল ধানমন্ডিতে, তাই না? সবাই ধানমন্ডিতে যেত, তাহলে হঠাৎ করে ওখানে ক্যাপাসিটি বেড়ে গেল না? মানে ক্যাপাসিটি বেড়ে যায়নি, মানে সাবস্ক্রাইবার বেড়ে গেছে না প্রতিদিনের? তাহলে এখানে কি আমার ক্যাপাসিটি বাড়াতে হবে না? কারণ ক্যাপাসিটি বাড়াতে গেলে কি আমার পুরো যে সেল স্ট্রাকচার বিটিএস সবকিছু আগের যেগুলো ছিল এগুলো কি সব ইয়ে করে ফেলতে হবে? নতুন করে যদি সারা ওয়ার্ল্ড বলছে, সারা বাংলাদেশে যদি এখন গ্রামীণ ফোন বলে না আমার সব সেল স্ট্রাকচার আবার নতুন করে সব বিটিএস নতুন করে সবকিছু প্ল্যান করতে হবে, তাহলে এটা কি পসিবল? এটা তো মানে অনেক কস্টলি, তাই না? তাহলে কি করতে হবে, আমাকে যে সার্টেন এরিয়াতে যদি হঠাৎ করে চ্যানেলাইজেশন করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের সেল ক্যাপাসিটি কিভাবে ইনক্রিজ করতে হয় তার জন্য 3টা ওয়ে আছে। একটা হচ্ছে সেল স্প্লিটিং, সেল সেক্টরিং, মাইক্রোজোন সেল। এই যে সেল স্প্লিটিং, একটা কই গেল, এই তুমি ছবি তোলো নাই পরের পেজের, এই তাহলে পরের শীটের ছবি তোলো নাই। একটা হচ্ছে সেল স্প্লিটিং, তারপরে সেল সেক্টরিং, একটা মাইক্রোজোন সেল। এই যে সেল স্প্লিটিংটা তুলছো, পরের দুটো তোলো নাই। সেল স্প্লিটিং ইমপ্রুভিং ক্যাপাসিটি, সেল স্প্লিটিং
তারপরে যে সেক্টরিং, তারপরে হচ্ছে মাইক্রোজোন সেল। তুমি একটা তুলছো, পরেরটা তাহলে পরের দিন নেক্সট দিন ইয়ে করো, ঠিক আছে? তো এটা আমরা মনে হয় নেক্সট ক্লাসে দেখি নাকি? জি ম্যাম, জি ম্যাম। নেক্সট ক্লাসে সেল এই ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট ওই এই পর্যন্ত আজকে দেখো, এই পর্যন্ত যে পর্যন্ত দেখাইছে না একটু আজকে পড়ো। আর এই শীটটা একটু সবাইকে তাহলে দিয়ে দাও, সব সেকশনে সবাইকে দিয়ে দাও। সব সেকশনে দিচ্ছ রাব্বি? আচ্ছা, যাক, তুমি ওই দিন ফটোকপি করে খুব উপকার হয়েছে। আমি তো জানি না যে এরকম অনলাইনে ক্লাসে চলে যাবে, আর আজকে এই অনলাইনে নেওয়ার জন্য এটা খুব উপকার হয়েছে তোমার এই শীটটা, ঠিক আছে? তাহলে এরপর দিন এসে তুমি সেল সেক্টরিং আর মাইক্রোজন সেল ওই দুইটার ছবি তুলে নিও, ঠিক আছে? ওকে, আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে দাঁড়াও। বোর্ডে একে পড়ানোর মতো আসলে এই কোর্সগুলা বোর্ডে একে না পড়ালে বোঝানো আসলে যায় না মুখে কথা বলে।